আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল নিয়ে আলোচনা করব, সিকিউ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2025 সালের একটা সিকিউ। এই সিকিউটা যখন তুমি পারবা এই অধ্যায়ের মোটামুটি কিছু একটা ধারণা নিতে পারবা এবং কমপ্লিটলিভাবে অধ্যায়টা শেষ করার জন্য প্রস্তুতি নিতে পারবা। আশা করছি এই সৃজনশীলটা করলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ জনাব শওকত 2024 সালের 1 জানুয়ারি নগদ 2 লক্ষ টাকা এবং 1,50,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে সেবা প্রতিষ্ঠানের ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ের ঘটনাগুলো ছিল নিম্নরূপ: জানুয়ারি 2 তারিখ 20,000 টাকার মাসিক বেতনে একজন ম্যানেজার নিয়োগ করলেন। যেহেতু 20,000 টাকার মাসিক বেতনে একজন ম্যানেজার নিয়োগ করলেন, কিন্তু ওই ম্যানেজার নিয়োগ করছে, কিন্তু ম্যানেজার এখনও নিয়োগ করা হয়েছে, কিন্তু ওখানে টাকার লেনদেন করা হয় নাই। তাকে মাসিক বেতন দিবে বলেছে 20,000 টাকা। এক্ষেত্রে প্রথম 2 নম্বর যে এন্ট্রিটা দেখতে পাচ্ছ সেটা লেনদেন নয়। আশা করছি তোমরা যেহেতু আগে থেকে বেসিক ক্লাসগুলো দেখেছো এবং জানো কেন লেনদেন নয়, লেনদেন এবং ঘটনার ক্লাসগুলো যখন তুমি দেখবা আশা করছি নিশ্চিত হতে পারবা 2 নম্বর এন্ট্রিটা লেনদেন নয়। জানুয়ারি 8 তারিখ বলা হয়েছে বাকিতে আসবাবপত্র ক্রয়। বাকিতে আসবাবপত্র ক্রয় করার ফলে আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে এবং প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট হয়েছে। 10 তারিখ বলা হয়েছে সেবা দেওয়া হলো 30,000 টাকা, যার মধ্যে 40% বাকিতে। ঠিক আছে, এখানে তোমার সেবা দেওয়া হয়েছে, সেবা দেওয়ার ফলে যেহেতু বাকিতে দিছে 40% বাকিতে, 60% তাহলে নগদে আছে। তো এখন তুমি দেখতে পাচ্ছ 40% যেহেতু বাকিতে, তা আমরা যদি ওইটা ক্যালকুলেশনটা করে দেখাই তোমাকে, 30,000 টাকা গুণ 40%, 40% 12,000 টাকা। এই 12,000 টাকা তুমি কিসে দিয়েছে? তোমাকে 12,000 টাকা তোমাকে বাকিতে দিয়েছে, তো মাইনাস 30,000 টাকা, 18,000 টাকা নগদে। তাহলে হচ্ছে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট। 18,000 টাকা নগদে, প্রাপ্য হিসাব হবে 12,000 টাকা। যেহেতু টাকাটা পাবে, এখনো পাই নাই, বাকিতে দিছে 40%, তো প্রাপ্য হিসাব ডেবিট, 18,000 টাকা, সেবা হিসাব ক্রেডিট 30,000 টাকা। এই তিনটা হিসাব হবে এখানে। এরপর তোমার 15 তারিখে দেখতে পাচ্ছ প্রাইম ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হয়েছে 40,000 টাকা। এখন এটা লেনদেন নয়, আমি বলি এটা লেনদেন নয়। কেন তুমি বললো কেন লেনদেন নয় ভাইয়া? কারণ হচ্ছে এটা প্রতিষ্ঠানের সাথে যে হিসাবের যে এন্ট্রি যে কোনো কিছু যখন কানেক্টেড থাকবে না, মানে প্রতিষ্ঠানের সাথে যে কোনো এন্ট্রির কোনো ধরনের সম্পর্ক থাকবে না, সেটা লেনদেন হবে না। এখন এটা তার ব্যক্তিগত, জনাব শওকত এটা প্রাইম ব্যাংক থেকে সে নিজের জন্য, ব্যবসায়ের জন্য না, নিজের জন্য, নিজের টাকা দিয়ে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, অন্য কিছু করেছেন, নিজের জন্য যে জিনিসগুলো ক্রয় করবে সেটা আসলে লেনদেন হবে না। তো 15 তারিখ এবং 2 তারিখ এন্ট্রিটা লেনদেন নয়। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছ 20 তারিখ বাকিতে ক্রয়কৃত আসবাবপত্রের মূল্য সম্পূর্ণ পরিশোধ করা হলো। বাকিতে ক্রয়কৃত আসবাবপত্রের মূল্য সম্পূর্ণ পরিশোধ। আমরা 8 তারিখ পড়েছি বাকিতে ক্রয় 20,000 টাকা। এই 20,000 টাকা এখন কি করে দিয়েছে? পরিশোধ করে দিয়েছে। পরিশোধ করলে কি হবে? পরিশোধ করার পরে তোমার নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট। আশা করছি বুঝতে পেরেছো 20,000 টাকা। এরপর হচ্ছে 22 তারিখ অফিস ভাড়া পরিশোধ করা হলো। পরিশোধ করার পর তোমার নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, ভাড়া হিসাব ডেবিট। আশা করছি বুঝতে পেরেছো। এরপর বলা হয়েছে জানুয়ারি মাসের জন্য ম্যানেজারের বেতন পরিশোধ করা হলো। আমরা যে 2 তারিখ যেটা লেনদেন নয় বলেছি, ওই বেতনটা পরিশোধ করা হয়েছে ম্যানেজারকে। 1 মাস পরে ওই 20,000 টাকা যেটা দেওয়া আছে ওই 20,000 টাকা পরিশোধ করা হয়েছে ম্যানেজারকে। এটা কি হবে? বেতন হিসাব ডেবিট, যেহেতু নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আশা করছি এই এন্ট্রিগুলো তুমি সহজে বুঝতে পেরেছো এবং আয়ত্ত করতে পেরেছো। ক নাম্বার দেখতে পাচ্ছ তুমি ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট টাকার পরিমাণ নির্ণয় করো। আমি আগেই বলে দিয়েছি 2 তারিখ এবং 15 তারিখ এই দুইটা লেনদেন নয়, এই দুইটা লেনদেনই তোমার ক নাম্বারে আসবে। বুঝতে পেরেছ? খ নাম্বার বলেছে 2024 সালের জানুয়ারি মাসের শেষে জনাব শওকতের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বারে বলেছে মালিকানা সত্ত্ব নির্ণয়, আমি অলরেডি তোমাকে মালিকানা সত্ত্ব নির্ণয় করাও শিখিয়েছি। গ নাম্বার বলা হচ্ছে 1, 8, 10 ও 22 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের উপর ভিত্তি প্রভাব দেখাও।
4টা লেনদেন দিয়েছে তোমার, এই 4টা লেনদেনই তোমাকে হিসাব সমীকরণ তৈরি করতে হবে। খুব সহজে আমরা স্টেপ বাই স্টেপ নির্ণয় করে দেখাবো এবং এ টু জেড সব কিছু তোমাকে বুঝিয়ে বুঝিয়ে করবো, যাতে তুমি যদি আজকের ভিডিওটা নতুনও দেখে থাকো একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটার মধ্যে, যখন তুমি সম্পূর্ণ জিনিসটা আয়ত্ত করতে পারবা এবং সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবা। তো চলো আমরা ক নাম্বার থেকে শুরু করি। তো তুমি দেখতে পাচ্ছ আমি ক নাম্বারটা নির্ণয় করার জন্য সব কিছু তৈরি করে রেখে ঠকটাক করে ফেললাম। ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করা, এই লাইনটা অবশ্যই লিখবে। যদি এই লাইনটা না লিখে তোমার 1 নাম্বার কেটে দিবে, যেহেতু এটার মার্ক 2। তারিখ, বিবরণ, টাকা টাকা। আমি এই কালারিং পেন দিয়ে লিখেছি, কারণ হচ্ছে তোমার দেখতে সুবিধা, বোঝার সুবিধার জন্য, যেহেতু লেখাগুলো একটু হাইলাইট করে দেখা যায়। তুমি বক্সটা পেন্সিল দিয়ে করবা এবং এটা কালো কলম দিয়ে লেখাগুলো লিখবা। এখানে বলা হয়েছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলোর পরিমাণ। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি বলেছি 2 তারিখ এবং 15 তারিখ এন্ট্রিটা আসবে না। তো 2 তারিখে কি বলা হয়েছে, 20,000 টাকার মাসিক বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো। তো মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো, এটা কত তারিখ? আমরা লিখব 2024 জানুয়ারি 2। জানুয়ারি 2কে বলা হয়েছে মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো। কত টাকা? মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো 20,000 টাকা। তো আমরা এই পাশে লিখে দেবো 20,000 টাকা। ঠিক আছে, এর পরবর্তী বলেছি আমরা 15 তারিখ। 15 তারিখ কি বলেছে, প্রাইম ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলো। আমি একটু তাড়াতাড়ি করে দেখাই দিলাম, কারণ হচ্ছে তোমাদের সময়টা সংক্ষিপ্ত করার জন্য। 40,000 টাকা। এরপর আমরা 20,000 এবং 40,000 টাকা যোগ দিব। 40, 50, 60, তাহলে দেখতে পাচ্ছি 60,000 টাকা। তুমি লিখে এই পাশে লিখে দিবা 60,000 টাকা। এটা দুইটা জ্যাড টেনে দিবে দিকে। এভাবে তুমি নির্ণয় করলে একদম, আমি লেখাগুলো সুন্দর করে লিখলে আমি মনে করছি এতটুকু যদি লিখো একদম সেমভাবে লিখবা। প্রথমে ক নাম্বার দিয়ে এই জিনিসটা যেটা নির্ণয় করতে পারে, যে কোনো কিছু নির্ণয় করতে বলে, মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলো, হিসাব সমীকরণ নির্ণয় করতে বলুক, প্রশ্ন থেকে দেখে দেখে এই জিনিসটা লিখবা এবং ছকটা নির্ণয় করবা, সম্পূর্ণভাবে লিখবা, ফুল মার্কস পেয়ে যাবা। এরপর চল আমরা খ নাম্বার বলেছে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে, আমরা মালিকানা সত্ত্বটা নির্ণয় করে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় এবং ছক সহ রেডি করে রেখেছি, যাতে তোমাদের সময়গুলো আমি সংক্ষিপ্ত করতে পারি। তো আমি লিখেছি তারিখ, বিবরণ, টাকা টাকা, জানুয়ারি 24 জানুয়ারি লিখেছি। এখন এখানে কোন এন্ট্রিগুলো আসবে তুমি স্ক্রিনে যদি লক্ষ্য করো, উদ্দীপকটা যদি লক্ষ্য করো, আমি আগেই বলেছি মালিকানার সত্ত্বে 4টা জিনিস আছে, আয়, মূলধন, ব্যয়, উত্তোলন। এখন তোমাকে আমি বলেছিলাম যে এন্ট্রিগুলো তুমি জানবে না কোনগুলো আসবে, সেগুলোকে তুমি সাধারণ জগতায় কনভার্ট করবা। আমি তোমাকে একদম শর্টকাট একটা টিপস বলে দিয়েছিলাম। এখন চলো আমরা ওই লেনদেনগুলো একটু দেখি। 1 তারিখ বলা হয়েছে নগদ 2 লক্ষ টাকা, সরঞ্জাম 1,50,000 টাকা, মূলধন কত টাকা? মূলধন হচ্ছে তোমার 3,50,000 টাকা। যেহেতু মূলধন হিসাবটা 1 তারিখে আছে, তো সেক্ষেত্রে তুমি 1 তারিখটা নিতে হবে। তো লিখো মূলধন হিসাব দিয়ে বা মূলধন দিয়ে লিখলে হবে। মূলধন দেওয়ার পর কি লিখবে, এখানে 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা হচ্ছে নগদ, 1,50,000 টাকা হচ্ছে তোমার অফিস সরঞ্জাম। এখন তুমি 2 লাখ এবং 3 লাখ যোগ করলে কত হয়? 2, 3, 3.5, মানে 3,50,000 টাকা। 3,50,000 টাকা এখানে লিখে দিবা। ঠিক আছে, এটা হচ্ছে মূলধনের টাকা। এরপরে কোন এন্ট্রিটা আসবে? এরপর দেখো 2 তারিখ বলা হয়েছে, 2 তারিখটা লেনদেন নয়। 8 তারিখ কি বলা হয়েছে? বাকিতে আসবাবপত্র ক্রয় করা হলো। কেন হবে না? তুমি যদি সাধারণ জগতে কনভার্ট করো, বাকিতে আসবাবপত্র ক্রয় করার ফলে বাকি আসবাবপত্র হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আসবাবপত্র সম্পদ, প্রদেয় হচ্ছে দায়। এখানে দায়ও আসবে না, সম্পদও আসবে না। কি আসবে? আয়, মূলধন, ব্যয়, উত্তোলন। এই 4টা টপিকে একটাও না, সেটা এখানে আসবে না। এরপর বলা হয়েছে 10 তারিখ। 10 তারিখ যেহেতু সেবা আয়, তো সেবা আয় একদম ক্লিয়ারলি চলে আসবে। সেবায় 30,000 টাকা দেওয়া আছে, সেবা আয়, যেহেতু এটা আয় মূলধন, ব্যয়, উত্তোলন, আয়টা এখানে মালিকের সূত্রে অবশ্যই আসবে। তো তুমি লিখবা প্লাস, যেহেতু যোগ হবে সেবা আয়,
সরি, তোমরা এখানে তারিখটা দিয়ে দিবা 10 তারিখ, ঠিক আছে। সে পায় কত? 30,000 টাকা। এরপর যোগ করে দিবে এদিকে, যোগ করলে কত হয়? 3,50,000 সাথে 30,000 টাকা যোগ করলে 50, 60, 70, 80, 3,80,000 টাকা। তো তুমি এদিকে লিখে দিবা 3,80,000 টাকা। এতটুকু পর্যন্ত আশা করি একদম সহজে বুঝতে পেরেছি। আমি একদম প্রত্যেকটা ইউনিট ধরে ধরে বোঝাচ্ছি, ঠিক আছে। এরপর সমস্যা হলে অবশ্যই কমেন্টে বলবা ভাইয়া এই জিনিসটা আমি বুঝিনি, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ 15 নাম্বার বলেছি, সেটাও আসবে না। 20 নাম্বার কি বলা হয়েছে? বাকিতে ক্রয়কৃত আসহতের মূল্য পরিশোধ করা হলো। বাকিতে জিনিসটা কিনেছিল, আসহত যে 8 তারিখে বাকিতে ক্রয় করছিল সেটা এখন পরিশোধ করে দিয়েছে 20 তারিখে এসে। এখন 20 তারিখে পরিশোধ করে দিতে এটা সাধারণ জবাবটা কি হবে? পরিশোধ করার পর তোমার কি আসছে? প্রদেয় হিসাব এবং নগদ টাকা। তো নগদের সম্পদ, প্রদেয় হিসাবও কি দায়। তো এখানে এই বাকিতে আসবাবপত্র ক্রয় করা হয়েছে বা বিক্রয় করা হয়েছে, পরিশোধ করা হয়েছে, এই এন্ট্রিগুলো মালিকের সত্ত্ব আমরা দেখতে পাচ্ছি আসছে না। এরপর দেখতে পাচ্ছি 22 তারিখ। 22 তারিখে বলা হচ্ছে ভাড়া, অফিস ভাড়া পরিশোধ। যেহেতু ভাড়া এটা ব্যয়, ব্যয়টা অবশ্যই এখানে চলে আসবে, এটা বিয়োগে থাকবে। ভাড়া এটা কত তারিখ? 22 তারিখ। আমরা এখানে লিখবো 22 তারিখ বিয়োগ অফিস ভাড়া। অফিস ভাড়া, অফিস ভাড়া কত টাকা ভাইয়া? আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 15,000 টাকা অফিস ভাড়া। এখন আমি 3,80,000 থেকে যদি 15,000 টাকা বিয়োগ দিই, 3,65,000 টাকা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা লিখে দিব 3,65,000 টাকা। এরপর আমাদের কোনো এন্ট্রি আছে নাকি আমরা যদি একটু লক্ষ্য করি, 30 তারিখে বলা হয়েছে জানুয়ারি মাসের জন্য ম্যানেজারের বেতন পরিশোধ করা হলো। যেহেতু 2 তারিখ সেটা ম্যানেজার নিয়োগ করছিল কিন্তু বেতন দেয় নাই, কিন্তু 1 মাস পরে দেখতে পাচ্ছ যেহেতু 30 তারিখ মাস শেষ হয়ে গেছে, মাস শেষে ওই ম্যানেজারের বেতন পরিশোধ করে দিয়েছি 20,000 টাকা। যেহেতু বেতন পরিশোধ করেছে, তোমার নগদ টাকা চলে গেছে এবং বেতন পরিশোধ করছে, বেতন পরিশোধ করতে ব্যয় হয়েছে। তুমি এখন কি লিখবা? বেতন পরিশোধ বা বেতন খরচ। তুমি যেহেতু পরিশোধ করছো তুমি লিখতে পারো বেতন পরিশোধ। লিখবা 30 তারিখ বিয়োগ, এগুলো ব্র্যাকেটে একটু লিখতে পারো, কি লিখবা? বেতন পরিশোধ। বেতন পরিশোধ কত টাকা? 20,000 টাকা, ঠিক আছে। বেতন পরিশোধ 20,000 টাকা লিখে দিবা। 20,000 টাকা এখন এটা যদি বিয়োগ করে দেখাও, 3,65,000 থেকে যদি 20,000 টাকা বিয়োগ করো, 3,45,000 টাকা। যেহেতু আমাদের এন্ট্রি আর নেই, তাহলে 3,45,000 টাকা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। এদিকে জেড টেনে। আশা করছি তুমি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এবং এটার কি নাম দিতে হবে? এটার নাম দিব যে সমাপনী মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এভাবে যদি তুমি নির্ণয় করো, আমি আশা রাখতে পারি একদম যে কোনো সৃজনশীল এরকম বুঝে বুঝে করতে পারলে প্রত্যেকটি সৃজনশীল সহজে করে ফেলতে পারবা। সেটা যে কোনো অধ্যায়ের থেকে বলো না কেন, মালিকানা সত্ত্ব করতে, হিসাব সমীকরণ থেকে করতে এবং লেনদেন নয় বা এমন এন্ট্রিগুলো পরিমাণ নির্ণয় করতে, তুমি যদি এরকম বুঝে বুঝে প্রত্যেকটা এন্ট্রি বুঝে বুঝে পরে করো, কোন এন্ট্রিটা কীভাবে করতে হবে, কোনটা মালিকানা সত্ত্ব আসবে, কোনটা মালিকানা সত্ত্ব আসবে না, কোনটা হিসাব সমীকরণে যাবে, কোনটা হিসাব সমীকরণে যাবে না, ইজিলি তুমি ধরতে পারবা। তাহলে চলো, গ নাম্বার আমাদের বলা হয়েছে, স্ক্রিনে যদি লক্ষ্য করে একটু দেখতে পাবা 1 তারিখ, 8 তারিখ, 10 তারিখ এবং 22 তারিখে লেনদেনগুলোকে হিসাব সমীকরণ করতে বলেছে। তাহলে চলো আমরা খুব সহজেই সংক্ষিপ্ত কিছু টিপস দিয়ে এই হিসাব সমীকরণটা কমপ্লিট করে ফেলি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ গ নাম্বার নির্ণয় করার জন্য আমরা সব কিছু একদম রেডি করে রেখেছি। গ নাম্বার 4টা এন্ট্রির কথা আমরা বলেছি, 1 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার এবং 22 নাম্বার। এই 4টা সাধারণ জাবেদা আমি কনভার্ট করে রেখেছি, কারণ এই 4টা সাধারণ জাবেদা, বিশেষ করে 10 নাম্বার এবং 1 নাম্বার, এই সাধারণ জাবেদাগুলো আমি প্রথম থেকে আলোচনা করে আসছি। সেক্ষেত্রে আমি বিস্তারিতভাবে আলোচনা তখনই করে ফেলছি যখন এই লেনদেনগুলো সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলাম। তো সেক্ষেত্রে এখানে 18,000, 12,000 এই টাকাগুলো সম্পর্কে তোমাকে ফার্স্টে বলে, সেক্ষেত্রে এখন আর বলার প্রয়োজন বোধ আমি করছি না। তো সেক্ষেত্রে তোমাদের সমীকরণটা নির্ণয় করার জন্য প্রথমত স্যাম্পল যে
হিসাব সমীকরণের যে প্যাটার্নটা রয়েছে, তারিখ, সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্ত্ব, এখানে দায় এবং মালিকানা সত্ত্ব হবে, এখানে সম্পদ হবে। এখন সম্পদ কোনগুলো হবে সেগুলো আমি জানি না, লেনদেনগুলো পরে আমাকে সাধারণ জবাবদা থেকে ওই সম্পদগুলো নির্ণয় করতে হবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া আমাদের সাধারণ জবাবদা এন্ট্রি থেকে লেনদেন থেকে হিসাব সমীকরণ নির্ণয় করতে কি আমাদের সাধারণ জবাবদা কনভার্ট করেই তারপর এখানে হিসাব সমীকরণ করতে হবে? আমি বলবো না ভাইয়া, তোমার যেভাবে খুশি, আমি তোমাদের দেখানোর সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, ভালো করে বুঝিয়ে দেওয়ার সুবিধার্থে আমি তোমাদের এভাবে লেনদেনগুলোকে সাধারণ জবাবদা কনভার্ট করে দিয়েছি। ঠিক আছে, এখন আমি তোমাকে বলি, নগদ হচ্ছে সম্পদ, অফিস সরঞ্জাম সম্পদ, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, আসবাবপত্র হচ্ছে সম্পদ, পাওনাদার হচ্ছে দায়, ভাড়া হচ্ছে ব্যয়, নগদান হচ্ছে সম্পদ। আমি এইভাবে পড়লে তোমার বুঝতে সুবিধা হচ্ছে যে তুমি ডিরেক্টলি এটা দেখে বলতে পারছো এটা সম্পদের সাইডে চলে আসবে। তো সেক্ষেত্রে আমি বোঝার সুবিধার্থে তোমাদের 1, 10, 8, 22 এই 4টা লেনদেনকে আমি সাধারণ জবাবদা আগে থেকে কনভার্ট করে রাখছি। তো চলো আমরা হিসাব সমীকরণটার সম্পদ সাইডে কী কী রয়েছে সেগুলো আমি আগে চিহ্নিত করে ফেলি। তো নগদান রয়েছে, অফিস সরঞ্জাম রয়েছে, তারপরে প্রাপ্য হিসাব রয়েছে এবং আসবাবপত্র রয়েছে। এই 4টা হচ্ছে সম্পদ। তাহলে এই সম্পদে 4টা কলাম হবে। তাহলে চলো আমরা এই 4টা কলাম করে ফেলি। তো আমরা 4টা কলাম করে ফেললাম এবং নামগুলো লিখে ফেলবো। এখানে দিব আমরা নগদ, তারপরে আমরা অফিস সরঞ্জাম দিতে পারি, অফিস সরঞ্জাম। আমরা যেহেতু জায়গা নাম একটু শর্ট করে লিখি, সরঞ্জাম, এবং হচ্ছে প্রাপ্য হিসাব, এরপরে আছে আসবাবপত্র। এভাবে লিখে ফেলবা। এরপরে রয়েছে দায় এবং মালিকানা সত্ত্ব। দায় এবং মালিকানা সত্ত্বে কোন কোন কলামগুলো হবে? এখন দেখো, সেবা আয় হচ্ছে যেটা আছে সেবা এটা মালিকানা সত্ত্বে যাবে, মালিকানা সত্ত্বে মূলধন হিসাবে হবে। এই মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বে মূলধনে আসবে, এই মূলধনে সেবা এটা আসবে, এবং ভাড়া যেটা আছে ভাড়াটাও সেম মূলধনে যাবে। এরপর দেখতে হচ্ছে তাহলে আমাদের মূলধনে কলাম হবে একটা পাওনাদার, মানে প্রদেয় হিসাব, পাওনাদার হচ্ছে দায়, তাহলে আমাদের একটা দায় হচ্ছে পাওনাদার হবে, মালিকানা সত্ত্বে মূলধন হবে। তো চলো আমরা এই 2টা কলাম করে ফেলি। তো এইভাবে 2টা কলাম করার পরে তোমরা এখানে পাওনাদার লিখে দিবা, যেহেতু দায়ের পাশে পাওনাদার আছে পাওনাদারটা লিখে দিবা। এরপর এদিকে মূলধন আছে মূলধন লিখবা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে কলামগুলো করে ফেলেছি, এবং কলামগুলো করার পর এখন লেনদেনগুলো ট্রান্সফার করার পালা। এখন লেনদেনগুলো কীভাবে ট্রান্সফার করবা আমি আগে থেকে লিখে রেখেছি। 2024 জানুয়ারি 1 তারিখ। 1 তারিখে আমার 3টা হিসাব দেখতে পাচ্ছ, অফিস সরঞ্জাম, নগদ, মূলধন। এই 3টা যেহেতু 3বারই আছে, আমরা প্রথমে যে এন্ট্রিটা থাকে সেটা কিছুই করতে হয় না, জাস্ট আমরা প্রথম লাইনে বসা দিলে হয়ে যাবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি নগদে আছে 2 লক্ষ টাকা, এবং অফিস সরঞ্জাম আছে 1,50,000 টাকা। মূলধনে আমরা দেখতে পাচ্ছি, আমরা লিখে দেব 3,50,000 টাকা। এরপরে এতটুকু করার পর তোমরা স্কেল দিয়ে এভাবে একটা দাগ দিবা, এটা ক্লোজ করে দিবা আর কি। এর পরবর্তী আমাদের যে জাবেদাটা করতে, মানে যে লেনদেনটা করতে হবে সেটা হচ্ছে 8 তারিখ। 8 তারিখ কি বলা হচ্ছে? আসবাবপত্র হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তো আমরা লিখে দেব জানুয়ারির 8 তারিখ, আসবাবপত্র কত টাকা? 20,000 টাকা, পাওনাদার আছে এদিকে তাও 20,000 টাকা, ইকুয়াল দিয়ে দিবা। এই হিসাব সমীকরণ করার সময় তোমার কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এই পাশে এই ইকুয়ালের শর্টকাট কিছু টিপস আমি বলে দিই। এই ইকুয়ালের এই পাশে যদি হয়ে থাকে, সম্পদ সাইডে যদি ডেবিট হয়ে থাকে, ঠিক আছে, এই সম্পদ সাইডে যদি ডেবিট হয়ে থাকে প্লাস হবে। এই ইকুয়ালের এই পাশে দায় প্লাস মালিকানা সত্ত্ব যদি ডেবিট হয়ে থাকে সেটা মাইনাস হবে। এই সাইডে যদি ক্রেডিট হয় সেটা মাইনাস হবে, এই সাইডে যদি ক্রেডিট হয় সেটা প্লাস হবে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ আরেকটা জিনিস বলে দিই, এই ইকুয়ালের এক পাশে ডেবিট হয়েছে, অন্য পাশে ক্রেডিট হয়েছে, তো একই চিহ্ন হবে। এই পাশে এই ডেবিট সাইড, এই ইকুয়ালের এই পাশে যদি ডেবিট হয় এটা যদি মাইনাস হয়, এই ইকুয়ালের এই পাশে যদি ক্রেডিট হয় এটাও মাইনাস হবে, এটা প্লাসে হলো এটাও প্লাসে হবে। আশা করছি এই বেসিক জিনিসটা আমি আগেই বলেছি, সেটা আশা করছি তোমরা সকলেই জানো। এরপর আমরা এই 8 তারিখটাও সেম আগের মতো
ক্লোজ করে দেব। এরপরে আমাদের যে লেনদেনটা আছে সেটা হচ্ছে 10 তারিখ। 10 তারিখে আমরা তিনটা হিসাব দেওয়া আছে, নগদান, প্রাপ্য হিসাব, সেবা আয়। তো আমরা নগদে লিখে ফেলবো 18,000 টাকা। নগদে 18,000 টাকা লিখলাম। প্রাপ্য হিসাব আছে 12,000 টাকা, তো আমরা প্রাপ্য হিসাবে লিখবো 12,000। সেবা আয় আমি বলেছি মূলধনে যাবে, এই সেবা আয়টা আমরা মূলধনে লিখে দেব 30,000 টাকা। এখন কোনটা ডেবিট হবে, কোনোটা কি মাইনাস হবে, মাইনাস ফিগারে কিছু হবে? আমি বললাম কিছুই মাইনাস ফিগারে হবে না। এদিকে দুইটা ডেবিট আছে, ঠিক আছে, এটাও ডেবিট, এটাও ডেবিট। ডেবিট যেহেতু সম্পদ সাইডে আছে, এটা যেহেতু প্লাসে আছে, এই সাইডটা যেহেতু ক্রেডিট, এটাও মাইনাস, এটাও প্লাস হবে, ঠিক আছে। তো তোমরা এইভাবে নির্ণয় করতে পারো, অথবা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। তো তুমি যেভাবে শর্টকাটলি নির্ণয় করতে পারো সেটা তোমার ক্ষেত্রে সুবিধা হয়। এরপরে চলো আমরা এটাও ক্লোজ করে লাস্ট যে 22 নাম্বার যে এন্ট্রিটা আছে, ওই 22 নাম্বার এন্ট্রিটা কনভার্ট করে আমরা হিসাবটা ক্লোজ করে ফেলতে পারবো। এরপরে দেখতে পাচ্ছ ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ভাড়া হিসাব ডেবিট, ঠিক আছে, আমি বলেছি ভাড়া এ পাশে ডেবিট হলে এটা প্লাস হবে, এ পাশে ডেবিট হলে সেটা মাইনাস হবে। আমি বলেছি ভাড়াটা কোথায় যাবে, ভাড়াটা হচ্ছে মূলধনে যাবে। ভাড়া মূলধন বলতে মালিকানা সত্ত্ব বলতে মূলধন, এই ভাড়াটা মূলধনে আসবে। যেহেতু ভাড়াটা এ পাশে আসবে মূলধনে, এইটা তো যেহেতু এই পাশে আসে, তো এই পাশে যদি ডেবিট হয় সেটা মাইনাস ফিগার হবে। তো তুমি মাইনাস ফিগারে লিখে দিবা 15,000 টাকা, যেহেতু 15,000 টাকা দেওয়া আছে। তো এই পাশে কি আছে, নগদান হিসাব ক্রেডিট 15,000 টাকা। এখানে অনেকে বলতে পারে যে এখানে মাইনাস দিব নাকি প্লাস দিব। আমি আগে বলেছি এই পাশে যদি মাইনাস হয়, অবশ্যই এই বর্ডার এই ইকুয়ালের এই পাশে যদি ডেবিট বা ক্রেডিট হয় সেটাও একই চিহ্ন হবে। আশা করছি এতটুকু পর্যন্ত তুমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো এটাও ক্লোজ করে দিই। বাই দ্য ওয়ে, এখানে তারিখটা দিয়ে দিবা, কয় তারিখ, 22 তারিখ। এতটুকু করার পরে নিচের অংশটুকু ক্লোজ করে তোমাকে দেখাচ্ছি। সেম এইভাবে তুমি ক্লোজ করে ফেলবে। এই অংশ একটু বেশি হয়ে গেছে, তুমি যেহেতু বক্সটা পেন্সিল দিয়ে করবা, এভাবে বেশি যদি হয়ে থাকে এটা মুছে ফেলবা। এরপর দেখো আমরা সম্পদগুলো নগদগুলো যোগ করব, আসবাবপত্র অফিস সরঞ্জামগুলো লিখবো, মালিক প্রাপ্য হিসাব লিখবো, আসবাবপত্রগুলো লিখবো, পাওনা লিখবো, মূলধনের টাকাগুলো এখানে যোগ করে লিখবো। তো চলো আমরা এক এক করে লিখে ফেলি। এখানে আছে নগদে আছে 2 লক্ষ টাকা, যোগ 18,000 টাকা প্লাসে আছে, আমরা যোগ করব, মাইনাস আছে 15,000, মাইনাস 15,000। তো আমরা দেখতে পাচ্ছি 2,03,000 টাকা। তো আমরা এখানে লিখবো 2,03,000। তো এখানে আমরা জেড টেনে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছি 1,50,000, যেহেতু আর কোনো কিছু নেই, 1,50,000 টাকা আমরা লিখে দিব। এখানেও সেম 12,000 টাকা আছে, আমরা 12,000 টাকা লিখে দেব। এরপরে দেখতে পাচ্ছ এ পাশে 20,000 আছে, তো আমরা এই পাশেও 20,000 লিখে দেব। এরপর এখানেও 20,000, এই পাশে আমরা 20,000 লিখে দেব। এরপরে এইখানে যেহেতু একটু হিসাব রয়েছে, তো হিসাবগুলো আমরা একটু করে ফেলি। 3,50,000 মাইনাস 15 প্লাস 30, 3,65,000। আমরা এখানে লিখে দিব 3,65,000। এখন অনেকে বলতে পারো ভাই আমরা কিভাবে বুঝবো আমাদের সমীকরণটি হয়েছে কি হয় নাই। উত্তরটা সঠিক হয়েছে যখন তোমাদের এই সম্পদ সাইডের সাথে দায়ী মালিকানা সত্ত্ব মিলে যাবে। এটা সমান এটা হবে, মানে হচ্ছে এই টাকাগুলো যোগ করে এখানে যে অ্যামাউন্টটা হবে এবং এখানে এই দুইটা যোগ করে এখানে যে অ্যামাউন্ট হবে, এই দুইটা অ্যামাউন্ট যদি একই হয় তোমাদের হিসাব সমীকরণটি সঠিক হয়েছে। তাহলে আমরা এগুলো যদি যোগ করে দেখাই, তো দেখো 2,03,000 যোগ 2,50,000 যোগ 12,000 যোগ 20,000, 3,85,000। তো আমরা এই পাশে লিখে ফেলবো 3,85,000 লিখে ক্লোজ করে দেব। এ পাশে তুমি যদি দেখো 20,000 টাকা আছে আমাদের, যোগ 3,65,000, 3,65,000, তাহলে আমাদের উত্তরটা সঠিক হয়েছে। ঠিক আছে, এভাবে তুমি যদি
প্রত্যেকটি বুঝে বুঝে যদি এইভাবে সমীকরণগুলো নির্ণয় করে এবং বরিশাল বোর্ড 2025 সালে যে সৃজনশীলটা আছে আমি স্টেপ বাই স্টেপ ক খ গ একদম বুঝে বুঝে ধরে ধরে তোমাদের সব কিছু আলোচনা করেছি, যাতে প্রত্যেকটি বোর্ডের প্রত্যেকটি সৃজনশীল দেখলে যেতে তুমি একদম চোখ বন্ধ করে যেতে বলতে পারো যে আমি হ্যাঁ এটা আমি পারবো, এটা আমি আগে করেছি। ইজি লাগার জন্য আমি একদম বুঝে বুঝে তোমাদের ধরে ধরে সব কিছু করিয়ে দিলাম। আশা করছি তুমি সব কিছু বুঝতে পেরেছো। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে প্রত্যেকটি ভিডিও তোমার কাছে চলে যায়। তো আজকে পর্যন্ত ভালো থেকো এবং পরবর্তী একটি ভিডিওতে আমি সম্পত্তিবাচক, ব্যক্তিবাচক এবং নামবিবাচক ইন্টিগুলো নিয়ে আলোচনা করবো এবং একটা সৃজনশীল দেওয়ার চেষ্টা করবো। তো আজকে পর্যন্ত ভালো থেকো এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবা। আল্লাহ হাফেজ।